তার নাম চাঁদ শাহ ফকির। আসল নাম না, নকল নাম। আসল নাম সেকান্দার আলী। যারা মন্ত্রতন্ত্র নিয়ে কাজ করে তাদের অনেক রকম ভেক ধরতে হয়, নামও বদলাতে হয়। তাদের চাল চলন আচার আচরণ সাধারণ মানুষের মতো হলে চলে না। সাধারণ মানুষের ভয় ভক্তি শ্রদ্ধা অর্জনের জন্যে তাদের সারাক্ষণই নানান চেষ্টা চালাতে হয়। চাঁদ শাহ ফকিরকে দেখে সাধারণ মানুষের ভয় ভক্তি শ্রদ্ধা কোনোটাই হয় না। রোগা বেটে একজন মানুষ, বেটেরা সচরাচর কুঁজো হয় না। চাঁদ শাহ খানিকটা কুঁজো, হাঁটে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কারণ বাঁ পা বলতে গেলে অচল। বাঁ পা টেনে টেনে এগোতে হয়। অন্যান্য গুণিনদের মতো মাথা ভর্তি ঝাঁকড়া চুল আছে, চোখও সারাক্ষণই লাল থাকে। গলায় 3 রকমের হার, কাঠ এবং অষ্টধাতুর মালা আছে। তারপরেও চাঁদ শাহকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। তাকে চাঁদ শাহ ফকির বলে ডাকে না, ডাকে স্ত্রীর কাছে এই নিয়ে খুব। চাঁদ শাহ তার স্ত্রীর দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বলে, দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বলে, দেখ বউ, মানুষের বিচার। আমি এত বড় একটা গুণিন, পশু পাখি পর্যন্ত আমারে সমীহ করে। যে গাছের নিচে বসি সেই গায়ে পাক পাহালি বসে না, উইড়া চইলা যায়। অথচ নিজের গ্রামের মানুষ আমারে তুচ্ছ করে, সামনে দিয়া যায়, সালাম দেয় না। আমার যে নাম চাঁদ শাহ ফকির, এই নামে ডাকে না, ডাকে চান্দু। মাঝে 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 ইচ্ছা করে মারি মন্ত্র দিয়া এরারে একটা শিক্ষা দেই, জন্মের শিক্ষা। চাঁদ শাহের স্ত্রীর নাম ফুলবানু। সে দীর্ঘদিন রোগ ভোগ করে এখন বিছানায় পড়ে গেছে। নড়াচড়ার ক্ষমতা নেই, তবে জিহ্বা অত্যন্ত সচল। সে তীক্ষ্ণ কণ্ঠে বলে, কি মন্ত্রের কথা কইলেন? মারি মন্ত্র। মন্ত্র ঝাড়া মাত্র গ্রামের ঈশান কোণ থাইকা শুরু হবে রোগ ব্যাধি। আস্তে আস্তে পুরা গ্রাম। বড় কঠিন মন্ত্র, একবার ঝাড়লে মন্ত্র কাটান দেওয়া মুশকিল। তুমি যদি বলো একবার একবার মন্ত্র ঝাড়ি, উচিত শিক্ষা হোক। গ্রামের সব মুরব্বী যখন পায়ের উপরে উপুর হয়ে পড়বো, তখন একটা বিবেচনা হবে। ফুলবানু বলল, এই জাতের কথা বলতে আপনি শরম লাগে না? মন্ত্রের আপনি কি জানেন? কাঁচ কলাটা জানেন। বউ, কি বললা? বললাম মন্ত্রের আপনি কাঁচ কলাটা জানেন। আপনি হইলেন ঠগ, বিরাট ঠগ। ঠগ বললা? হ্যাঁ বললাম। এখন কি করবেন? বান মারবেন? বান তো মারতেই পারে। বান মারা কোনো বিষয় না, হাতের ময়লা। মারেন মারেন নেহি এখন বান। চাঁদ শাহ হুকায় তামাক ভরতে ভরতে বলল, তুমি রোগী মানুষ বইলা সাইরা দিলাম, না হইলে সরিষা মন্ত্র দিয়া দিতাম, দেখতা বিষয় কি হতো। হাতের তালুর মধ্যে 5টা কাঁচা সরিষা নিয়া মন্ত্র পড়তে হয়, তারপরে সেই সরিষা ছুইরা দিতে হয় শৈলে। সরিষা তো না, সাক্ষাৎ হাবিয়া দোজখের আগুন। শৈলের যে জাগাতে লাগবে
সেই জাগাত সাথে সাথে গোল আলুর মতো ফোসকা। সারা শরীরেও মনে হইব আগুন জ্বলতাছে। ইচ্ছা হইব শীতল পানিতে ঝাঁপ দিয়া পড়ি। ঝাঁপ দিয়া পড়লে আরো বিপদ। পানি তখন আগুনের মতো, শরীরে পানি লাগলো কি গেল। দেন না, দেন না একটু সরষা পুরা। আপনার ক্ষমতাটা দেখি, দেখি আপনি কত বড় গুণিন। বিয়ার পর থাইকা আমি শুনতাছি আমার এই ক্ষমতা সেই ক্ষমতা, মারি মন্ত্র সরিষা মন্ত্র, ভর ভর কইটা বলেন, বলতে শরমও লাগে না। সি সি। রাগ উঠাই রাওয়া না বউ, রাগ উঠাইলে নিজের ক্ষতি হবে। আহারে, রাগ উঠাইলে নিজের ক্ষতি হবে? কি আমার উস্তাদ দুনিয়ার বেবাক মন্ত্র জানে, তার হুকুমে চলে জিন পড়ি। এই লোক 2 বেলা ভাত পায় না। আপনার পোষা জিন যেন কয়টা আছে? তামাক টানতে টানতে চাঁদ শাহ উদাস গলায় বলে, আমার পোষা না, আমার বাপজান পুষেছিলেন। এখন আমার দলে আছে। 3টার ভিতর একটার মৃত্যু হয়েছে, এখন আছে 2টা। একজনের নাম দাস্তিন আর একজনের নাম নাস্তিন। এরা 2 সহোদর ভাই। 2 জিন আপনার হুকুমের চাকর। হেই 2 জিনরে দিয়া 1 কলসি সোনার মোহর আনাইয়া দেন। যে কটা দিন বাঁচি আরাম কইরা বাঁচি, ভালো মন্দ কিছু খানা খাই, 2 হাতে 6 গাছি সোনার চুরির আমার বড় শখ। চাঁদ শাহ গম্ভীর মুখে বলে, সোনার মোহরের কলসি কোনো ব্যাপারই না বউ। জিনেরে আইজ বললে আইজ আইনা দিবে, কিন্তু নিষেধ আছে। নিজের লাভের জন্য কিছু করার উপায় নাই। আমার হাত পা বাঁধা বউ। তাহলে শোনো, তোমারে একটা গল্প বলি। আমার পিতার আমলের কথা। উনার যেমন জিন সাধনা ছিল, তেমনি ছিল পরি সাধনা। একটা পরি ছিল ওনার খুব প্যারে, তার নাম একরার বেগম। বড় সৌন্দর্য ছিল সে, চাঁদের আলোর মতো গায়ের রং। আহারে কি বিউটি! ও বিউটি, কানের কাছে ভ্যান ভ্যান কইরেন না। জিন সাধনা পরি সাধনা, ওরে আমার সাধক রে, দূর হন দেখি, দূর হন। স্ত্রীর কটু কথায় চাঁদ শাহর মতো বড় সাধককে খুব বিচলিত হতে দেখা যায় না। সে হুকা হাতে বাড়ির সামনের উঠানে ছাতিম গাছের নিচে এসে বসে। দিনের বেশিরভাগ সময় এই গাছের নিচেই সে বসে। কিছুদিন আগেও ছাতিম গাছে একটা সাইনবোর্ড ঝুলত, চাঁদ শাহ ফকির, জিন সাধনা পরি সাধনা, তাবিজ, জাদুটোনা, বশীকরণ, মারণ, উচাটন, কড়ি চালনা, বাটি চালনা, তেল পড়া, চুন পড়া, বিফলে মূল্য ফেরত। রোদে বৃষ্টিতে ঝড়ে তুফানে সাইনবোর্ড পচে গলে গিয়েছে। নতুন সাইনবোর্ড কিনতে 120 টাকা লাগে। এত টাকা চাঁদ শাহর নেই। সে হতদরিদ্র, কাজেই তাকে এখন মূর্তিমান সাইনবোর্ড হিসেবে বসে থাকতে হয়। বাড়ির সামনে দিয়ে কেউ গেলে গম্ভীর আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করে, কে যায়? আজিজ মিয়ানা, খবর কি? বসো, 2 একটা গস সব করি।
শরীর ভালো? মুখটা মলিন দেখতেছি কেন? আজিজ মিয়ার তেমন আগ্রহ দেখা যায় না। ভিন গ্রামের কেউ গুনিনের খোঁজে এলে চাঁদ শাহ ফকিরের ভাবভঙ্গি বদলে যায়। সে ভারী গলায় বাড়ির দিকে তাকিয়ে ডাক দেয়, মোবারক, মুখে আগুন দাও দেখি। মোবারককে এমনিতে তুই তুই করে বলা হলেও এই সময় তার সম্বোধন হয়ে যায় তুমি। মোবারক চাঁদ শাহ ফকিরের সঙ্গে থাকে। ফকিরকে সে মামা ডাকে। তার বয়স 11। অকাট গাধা। গাধারা যেমন কাজকর্মে ভালো হয়, মোবারকও কাজকর্মে ভালো। রান্না বান্না, কলসি করে টিউবওয়েলের পানি আনা, হাট বাজার করা, কাপড় ধোয়া, রোগীর যত্ন সব সে একাই করে, হাসি মুখে করে। চাঁদ শাহ ফকির মোবারককে বেতন দেয় না, সেই সামর্থ্য তার নেই। দুবেলা খাওয়া দিতে পারে না, বেতন তো অনেক পরের ব্যাপার। মোবারকের তা নিয়ে মাথা ব্যথাও নেই, সে আনন্দেই আছে। কারণ চাঁদ শাহ ফকিরের আশেপাশে থাকাকেও সে ভাগ্য বলে মানে। চাঁদ শাহ ফকির তাকে পছন্দও করে। মন টন খুব উদাস হলে মোবারককে ডেকে বলে, ও মোবারক, তোর কোনো চিন্তা নাই, মন দিয়া কাজকর্ম কর। আমার মৃত্যুর আগে তোরে একটা ফিকিরি বিদ্যা দিয়া যাব। সব দিতে পারবো না, বড় কঠিন বিদ্যা, তবে একটা পাবি। একটা বিদ্যাই যথেষ্ট। সারা জীবন এই বিদ্যা বেইসা খাবি, শুয়ে থাকবি। দেখি কোন বিদ্যা চাস? নখ পড়া শিখবি? টেলিভিশনের পর্দায় যেমন ছবি দেখা যায়, তেমন নখের ওপরে ফকফকা কালার ছবি দেখবি। তোর রাশিটা কি? তুলা রাশি ছাড়া আবার হয় না। রাশি কি তা তো ফকির মামা জানি না। আচ্ছা, দেখব নে পরীক্ষা কইরা। তুলা রাশি বইলাম মনে হয় না, তুই বিরাট গাধা। তুলা রাশির মধ্যে গাধা হয় না। যাই হোক, তুই চিন্তা করস না, জবান যখন দিছি তোরে একটা বিদ্যা দিয়া যাব। কোন বিদ্যা চাস বল, বল, মুখ ফুইকটা বল। শরমের কিছু নাই, শরম নারীর ভূষণ, পুরুষের কলঙ্ক। আন্ধাইর মন্ত্র শিখাই দিয়েন। আবে বেটা, তুই কস কি? এই মন্ত্র যারে তারে দেওয়া যায় নাই, বড় কঠিন মন্ত্র। দুইবার এই মন্ত্র পড়া ডাইন কান্দে একবার ফু, বাও কান্দে একবার ফু, বাস আর দেখা লাগবো না। তুই হবি অদৃশ্য, তুই সবারে দেখবি, তোরে কেউ দেখবো না। তুই হবি অদৃশ্য মানব। এই মন্ত্র যারে তারে দেওয়া যায় না। শোন তাহলে একটা গফ। আমার 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 তখন জোয়ান বয়স। বাঁশখালী অঞ্চলের নাম করা চোর মজনু মিয়া এক রাইতে আমার পায়ে আইসা পড়ল। দুইটা মন্ত্র চাই, নিদালি মন্ত্র আর আন্দাইর মন্ত্র। বলে কি, ফকির সাহেব এই দুই মন্ত্র দেন, আর টাকা কি লাগবো কন? টাকা কোনো বিষয় না। আমি বললাম, এইটা তো হবে না। এই মন্ত্র যার তার হাতে দেওয়া যায় না, ওস্তাদের নিষেধ আছে, কঠিন নিষেধ। মজন মিয়া তখন আমারে ভয় দেয়, বলে কি, মন্ত্র না দিলে ফকির সাহেব আপনার কিন্তু অসুবিধা হবে। আমি সহজ লোক না, আমি জটিল লোক। আমি মনে মনে হাসলাম। যার জিন সাধনা তারে ভয় দেখায় হাতি ঘোড়া গেল তল, পিপিলিকা বলে কত জল। হায় রে বেকুব, পরের ঘটনা বিরাট ইতিহাস। ইতিহাসটা কি?
চাঁদশাহ ফকির উদাস গলায় বলে, সব ইতিহাস শুননের দরকার নাই মোবারক, কাজ করো কাজ করো, মন দিয়া কাজ করলে তোর গতি করে দিয়ে যাব। চাঁদশাহ ফকির জবান ঠিক রাখে। ইতিহাসটা জাননের ইচ্ছা হইতাছে মামা। দিক করিস না মোবারক, কাজ করতে বলছি কাজ কর। গুণিন যারা তারা কথা বলতে হয় কম, কথা বেশি বলে মন্ত্রে জোর কমে। আইজ একদিনে মেলা কথা বইলা ফেলছি, আর না। কথা বললে যদি মন্ত্রের জোর কমে, তাহলে চাঁদ শাহ ফকিরের মন্ত্রে কোনো জোর থাকার কথা নয়। কথা বলার কোনো সুযোগই সে নষ্ট করে না। অন্য গ্রামের অচেনা কেউ এলে তো কথাই নেই। এরকম ঘটনা আজকাল ঘটে না। পীর ফকির গুনিনের আগের রমরমা আর নেই। আগে কি দিন ছিল আর এখন কি দিন। চাঁদ শাহ ফকির ছাতিম গাছের নিচে বসে বর্তমান দিনের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। আগের দিনে কথায় কথায় গুনিন ডাকত। গুনিন ছাড়া সমাজ ছিল অচল। পাগলা কুকুরের কামড় হলুদ পোড়া, সাপের কাটা কালো তাগা, জিনের দৃষ্টি লোহা পড়া, সোলেমনি তাবিজ, ভূতের বাতাস সরিষা পড়া, পরীর নজর বাড়ি বন্ধন, চোরের উপদ্রব কণ্টক মন্ত্র। নয়া আবু রাতে ঘুমায় না, চিল্লা ফাল্লা করে, আবু নিদালি। সেই আমলে একটা গুনিনের দিন ভালোই চলে যেত। খাওয়া পড়ার রমরমা না থাকলেও অনাহারে থাকতে হতো না। নতুন ধান উঠলে গুনিনের বাড়িতে এক ধামা ধান পাঠিয়ে দেওয়া রেয়াজের মধ্যে ছিল। লাউ গাছে 10টা লাউ ফললে একটা লাউ পাঠিয়ে দেও গুনিনের কাছে। এই সব সভ্যতা ভব্যতার আজকাল কিছুই নাই। মন্ত্রতন্ত্রের ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে। পাগলা কুকুরে কামড় দিলে হলুদ পোড়ার জন্যে তার কাছে আসে না। রোগী নিয়ে সোজা চলে যায় সদরে। নাভির মধ্যে 7 ইঞ্জেকশন। এতে নাকি রোগ আরাম হয়। কি বেসম্ভব কথা। চাঁদ শাহ ফকিরের দিনকাল বড়ই খারাপ যায়। স্ত্রীর কটু কথা মুখ বুজে শুনতে হয়। অভাব অনটনে রোগে ব্যাধিতে ফুলবানুর মাথা থাকে চড়া। কড়া কথা যখন বলে কঠিন করেই বলে। আগে হঠাৎ হঠাৎ বলতো, ইদানিং প্রায় রোজই বলছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ছাতিম গাছের নিচ থেকে ঘরে ঢুকতে আজকাল চাঁদ শাহ ফকির আতঙ্কগ্রস্ত হয়। মনে হয় না জানি কপালে কি আছে। চাঁদ শাহ ফকির রাতে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়তে পারে না। বয়সের কারণে তার ঘুম কমে গেছে। বিছানায় চুপচাপ শুয়ে থাকতেও তার ভালো লাগে না। গল্প করতে ইচ্ছা করে। ফকিরি গল্প। গল্প শুরু করলে ফুলবানু এমন হইচই শুরু করে যে চাঁদ শাহর আফসোসের সীমা থাকে না। কেন সে গল্প শুরু করলো? চুপচাপ বিছানায় শুয়ে থাকলে এ যন্ত্রণা হতো না। একেই বলে খাল কেটে কুমির আনা। আজ রাতেও এরকম খাল কাটার ব্যাপার ঘটেছে। চাঁদ শাহ ফকির মনের আনন্দে খাল কেটে যাচ্ছে। সে তার এক ফকিরি গল্প শুরু করেছে। গল্প বলতে বড় ভালো লাগছে। সে বুঝতেই পারছে না কিছুক্ষণের মধ্যেই তার কাটা খালে কুমির আসবে। আলিশান কুমির। বুঝলা বউ, তখন আমার যৌবনকাল। তোমার সঙ্গে তখনও বিবাহ হয় নাই। টুকটাক ফকিরি করি। ফকিরের তো আর 24 ঘন্টার কাজ না। যখন ডাক পড়ে ফট, বাকি সময় গান বাজনা করি। যৌবনকালে ঢোল ভালো বাজাইতাম, মন্দিরাও শিখেছিলাম। তবে ঢোল হইল মন্দিরের চেয়ে কঠিন বিদ্যা। ও বউ, শুনতেছ বউ? শুনতাছি, বলেন।
তখন মুরাদপুর গ্রাম থাইকা একটা ডাক পাইলাম। মুরাদপুর গ্রামের বিশিষ্ট যোদ্ধার ইয়াজউদ্দিন হাওলাদার মহিষদের গাড়ি পাঠায় দিয়েছেন আমাকে নিবার জন্যে, কারণ তার পুত্রবধূর প্রসব বেদনা। বউ, শুনতেছ? বড়ই চমকপ্রদ কাহিনী কিন্তু। আপনি চমকপ্রদ কাহিনী শুনতেছি। হাওলাদার সাহেবের পুত্রবধূ হইল মৃতবৎসা। মৃতবৎসা বুঝলা তো, সন্তান হয় আর বাঁচে না। আমার ডাক পড়ছে কি বিষয় তা দেখার জন্য। গিয়ারেই মেলা ডাক্তার কবিরাজ আছে, আমিও তাদের মধ্যে সামিল হলাম। হাওলাদার সাহেব বিরাট সম্মান করলেন, হাত ধইরা অন্দরে নিয়ে গেলেন, হাঁক ডাক শুরু করলেন। ফকির সাহেবের পা ধোয়া, পানি দে, শরবত দে। জামাই আদর। এক সময় আমরার কদর ছিল বউ, জামাই আদরই ছিল। গুণিন তো আর পথে ঘাটে জন্মায় না, 10 গ্রামে 20 গ্রামে একটা। যাই হোক, গল্পটা শোন। আমি উঠানে বৈশা 2 ঝাড়া দিয়া পাইলাম হাওলাদার সাহেবের পুত্রবধূ জিনের সাথে একবার বেয়াদপি করছিল। কি বেয়াদবে? জিন পুষ্কুনিতে গোসল কইরা পাক পবিত্র হইয়া আসতেছিল, তখন হাওলাদার সাহেবের পুত্রবধূ নাক ঝাড়া দিয়া তার গায়ে নাকের সর্দি ফেলছে। তারপর থাইক্কা জিন লাগছে তার পেছনে। অল্প বয়সী চেংড়া জিন, নাম হইল কলিন্দর শাহবাজ। এরার মিজাজ খুবই চড়া থাকে। এই হইল ইতিহাস। আপনি কি করলেন? জিনের শৈলের সর্দি মুইসা দিলেন? তা না, জিন তাড়াইলাম, দেশ ছাড়া কইলাম। একেবারে দেশান্তরী। অবশ্যই, মন্ত্রের তো আমার কাছে অভাব নাই বউ। একটাই কাজ না করলে আর একটা দিই। কোনো কিছুই যখন কাজ করে না, তখন যে ফুকুরি কালাম বড় কঠিন জিনিস। ওষুধের মধ্যে যেমন পেনিসিলিন ইনজেকশন, মন্ত্রের মধ্যে তেমন কুফুরি কালাম। পাক কোরআনের কালাম উল্টা পাল্টা কইরা পড়তে হয়। বিরাট গুনাহার কাজ, কিন্তু উপায় কি? গুণিন হইয়া জন্মাইছি, গুনাহ তো করতেই হইব। রোজ হাসরে এর শক্ত বিচার হবে। আমরা যারা গুণিন, আমরার সামনে তোমরা সেল চালাইয়া বেহেস্তে যাইবা, আর আমরা দোজখের আগুনে পুইড়া মরব। এইটাই বিধান। চাঁদ শাহ ফকির তৃপ্তির নিঃশ্বাস ফেলে গল্প শেষ করে। বারুদের মতো জ্বলে ওঠে ফুলবানু। এইসব মিথ্যা কথা বইলা আপনি মানুষ ঠহান? আপনি লজ্জা নাই? ফুলবানু রোগের কথা ভুলে বিছানায় উঠে বসে। চাঁদ শাহ ফকির শঙ্কিত বোধ করে। কাটা খাল বেয়ে কুমির চলে এসেছে, তাও ছোটখাটো কুমির না, বিরাট আকার কুমির। দুনিয়ার বেবাক মন্ত্র কুইল্লা খাইছেন, বলতে শরম লাগে না? চাঁদ শাহ ফকির ক্ষীণ গলায় বলল, শরমের কি আছে? শরম নারীর ভূষণ, পুরুষের কলঙ্ক। শরমের কিছু নাই? তা হইলে মন্ত্রের একটা খেলা দেখান দেখি। নিদালি মন্ত্র পইরা একটা ফু দিয়া আমারে ঘুম পাড়াইয়া দেন, না দিলে আইজ অসুবিধা আছে। রাত দুপুরে কি চিল্লা ভাল্লা শুরু করলা? হয় মন্ত্রের খেলা আইজ আপনি দেখাইবেন, নয় গলায় গামছা দিয়া কইবেন মন্ত্র ফন্ত্র কিচ্ছু জানি না, যা বলি সবই মিথ্যা।
এইটা যদি স্বীকার পাই তাইলে তো মিথ্যা কথা হয়। মিথ্যা বলি কেমনে বউ? ওরে বাবা রে, আমার সত্যবাদী রে। বুঝলা বউ, মন্ত্রতন্ত্রের এই বিদ্যা যারা চর্চা করে, মিথ্যা বলা তাদের জন্য সম্পূর্ণ নিষেধ। ফুলবানু হাসতে শুরু করে, অপ্রকৃতস্থ মানুষের হাসি। হাসতে হাসতে তার হিক্কা উঠে যায়। চাঁদ শাহ ফকির বড় অসহায় বোধ করে। মনে মনে বলে, কি যে যন্ত্রণায় পড়লাম, গল্প শুরু না করলেই হতো। এক শ্রাবণ মাসের মধ্যরাতে ফুলবানুর বুকে তীব্র ব্যথা হলো। বিছানায় শুয়ে সে ছটফট করতে লাগলো। সমস্ত শরীর তার নীল বর্ণ হয়ে গেল। চাঁদ শাহ ফকির স্ত্রীর অবস্থা দেখে অবাক হলো। মুখে স্বীকার না করলেও স্ত্রীকে সে অত্যন্ত পছন্দ করে। তার চিৎকার, তার রাগারাগি সবই সে পছন্দ করে। চাঁদ শাহ ফকিরের ইচ্ছা করতে লাগলো চিৎকার করে কাঁদে। গুণিনদের জন্যে চোখের পানি ফেলা পুরোপুরি নিষিদ্ধ বলে চোখের পানিও ফেলতে পারছে না। ফুলবানু স্বামীকে ডেকে কাঁদো কাঁদো গলায় বলল, আমার আমার মৃত্যুর সময় হয়েছে। আপনার একটা অনুরোধ। চাঁদ শাহ বলল, বলো বউ, কি কি অনুরোধ? তুমি যা বলবা আমি তাই করব। জিন চালান দিয়া ওষুধ আইনা দিতেছি, একটু সবুর করো। জিনের রাজধানী হইল কোহকাফনগর, সেই রাজধানী থাইকা ঔষধ চলে আসবো। আবার মিথ্যা? চাঁদ শাহ নিঃশ্বাস ফেলল। আগের মতো জোর গলায় বলতে পারল না। সে যা বলছে তা মিথ্যা না। ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল, মন্ত্র তন্ত্র নিয়া আর মিথ্যা ভণ্ডামি কইরেন না। আপনি আল্লাহর দোহাই লাগে। চাঁদ শাহ ধরা গলায় বলল, আচ্ছা যাও, করব না। মোবারক রে ডাক দিয়া বলেন, সব মিথ্যা। বোকা শোকা মানুষ একটা আশার মধ্যে আছে। আপনি তারে অদৃশ্য মন্ত্র দিবেন। আচ্ছা, তারে বলতাছি। এখনই বলেন। এত অস্থির হইও না বউ, শান্ত হও। শান্ত পরে হব। আগে আপনি তারে বলেন। আমার সামনে আয়না বলেন, নিজের কানে শুনি। চাঁদ শাহ মোবারককে ডেকে আনলেন। ধরা গলায় বললেন, মোবারক শোন, মন্ত্র ফন্ত্র আসলে কিছু না। এতদিন তোরে যা বলছি সবই মিথ্যা, বুঝস? জি না,
ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল, মন্ত্র মন্ত্র হইল ধাপ্পাবাজি, বুঝছস? মন্ত্র বইলা মন্ত্র মন্ত্র বইলা কিছু নাই। মন্ত্র মন্ত্র থাকলে আইজ আমরা এই অবস্থা, খাওয়ার নাই, বিন্দনের কাপড় নাই, রোগে চিকিৎসা নাই। মন্ত্র হইল মিথ্যা। মন্ত্র মিথ্যা মামি? ওরে বেটা, মিথ্যা। তুই বেহুদা তোর মামার পিছে পিছে ঘুরিস না, কাজ কইরা খা। জি আচ্ছা। জি আইসা না, আইজি বিদায় হ, এখন যা। চাঁদ শাহ ফকির বিরক্ত গলায় বলল, এখন যাওয়ার কি দরকার? ধীরে সুস্থে যাইব, ঘরে এমন রোগী, কখন কি দরকার হয়। ফুলবানু বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, না, এখনই যাইব, এখন বিদায় না হইলে আপনি দাঁড়িয়েও মন্ত্র শিখাইবেন, হইব আপনার মতো দান্দাবাজ, তার জীবন কাটবো দুঃখে দুঃখে। ঠিক আছে, অস্থির হইও না, ব্যবস্থা করতেছি। ব্যবস্থা করি না, মোবারক রে বিদায় করেন। না পয়সা যদি কিছু থাকে মোবারকের হাতে দেন, দিয়া বিদায় করেন। ফুলবানুকে শান্ত করার জন্যে সেই রাতেই মোবারককে বিদায় করতে হলো। ফুলবানুর অস্থিরতা তাতে কমল না, আরও বেড়ে গেল। তার শ্বাসকষ্ট শুরু হলো। তার কষ্ট চোখে দেখা যায় না। চাঁদ শাহ ফকিরের চোখে পানি এসে গেল। সে গুণীন মানুষের চোখে পানি আসা ভয়ঙ্কর ব্যাপার। মন্ত্রের জোর বলে কিচ্ছু থাকে না, কিন্তু সে চোখের পানি সামলাতে পারছে না। ফুলবানু স্বামীর দিকে তাকিয়ে বলল, কান্তাছেন কেন? পোলাপানের মতো শিক্ষক দিয়া কান্দন। মানুষ হইয়া জন্মাইছি, রোগ হইব, ব্যাধি হইব, একদিন মরণ হইব। কান্দনের কি চোখ মোছেন কইছি। চাঁদ শাহ চোখ মুছল। সেই চোখ সঙ্গে সঙ্গে জলে ভর্তি হয়ে গেল। ফুলবানু অতি কষ্টে শ্বাস টানতে টানতে বলল, আপনি আমার সামনে তাকা যান, আমার সামনে বৈশা আপনি কষ্ট হইতেছে। কই যাবো?
সাতিম গাছে তলে গিয়ে বসেন। কি যে তোমার কথা? আমার কথা ঠিক আছে। আপনি যান কইলাম, এখনই যান। শরীরটা একটু ভালো বোধ হইলে ডাক দিব। বউ, আমার কথা। চাঁদ শাহ ফকির হুকা হাতে ছাতিম গাছের নিচে বসল। কৃষ্ণপক্ষের মরা চাঁদ উঠেছে, চারদিকে গা ছমছমে আলো। ঘরের ভেতর থেকে ফুলবানুর কাতরানি শোনা যাচ্ছে। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। চাঁদ শাহ ফকিরকে চমকে দিয়ে কে একজন মিষ্টি গলায় ডাকল, ফকির সাহেব। চাঁদ শাহ চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। ভয়ে সে অস্থির হয়ে গেল। ফুলের গন্ধে চারদিক ম ম করছে। কোত্থেকে আসছে এত মিষ্টি সুবাস? কে কথা বলে? কে? মিষ্টি গলা আবার শোনা গেল। ও মা, ভয়ে আপনি দেখি আধ পড়া। যে দিনরাত জিন সাধনা পরিসাধনার কথা বলে, তার এমন ভয় পেলে চলে? আপনি কে? আমি পড়ি। চাঁদ শাহ হতভম্ব গলায় বলল, পরি বইলা দুনিয়ায় কিছু নাই। ও মা, আজ দেখছি উল্টা কথা। উল্টা না, এই যে সত্য। এইটা যদি সত্য হয়, তাহলে আমার কথা কিভাবে শুনছেন? রোগে শোকে অভাবে অনটনে মনের মধ্যে ধান্দা লাগছে, আর ধান্দার কারণে কথা শুনতাছি। আসলে কিছু না, ওসব কিছু না। ভালো করে তাকান, তাকিয়ে দেখেন তো কি ব্যাপার। চাঁদ শাহ ফকির ভালো করে তাকালো। আরে তাই তো, তার সামনে একটা পরী তো দাঁড়িয়ে আছে, দেখতে কিশোরী মেয়েদের মতো। শুধু চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল। পাখা আছে, পাখা দুটা অল্প অল্প কাঁপছে। ফুলের গন্ধ আসছে পরী মেয়েটার গা থেকে। কি অদ্ভুত গন্ধ, আর কি সুন্দর মেয়েটার মুখ। পরী ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, দেখলেন? চাঁদ শাহ কিছু বলল না। বলবে কি, সে পুরোপুরি হকচকিয়ে গেছে। পরী আবার কি মুখে দেখি বাক্য নেই। বিনা আগুনে হুকা টানছেন। হুকায় আগুন দেওয়ার কেউ নেই? মোবারক চলে গেছে? জি। ঘরে এমন রোগী, জীবন মরণ ব্যাপার, আর মোবারক চলে গেল? চাঁদ শাহ কি বলবে ভেবে পেল না। শরীর বন্ধন মন্ত্রটা কি পড়বে? পড়ে ফেলা দরকার। এই পরী মেয়েটার কাণ্ড কারখানা ভালো ঠেকছে না। যদিও মন্ত্রতন্ত্র বলে কিছু নেই বা বলা যায় কিভাবে? চোখের সামনে দেখতে পাচ্ছে পাখাওয়ালা পরী। কি আজীব কাণ্ড! চাঁদ শাহ ফকির? চাঁদ শাহ জবাব দিল না। শরীর বন্ধন মন্ত্র মনে করার চেষ্টা করতে লাগলো। দোহাই দোহাই তিন পীর, কিরিপিন সবেনীর, লক্ষ্মী ও মনসা
মা কালী ভরসা, দিলাম দেহ বন্ধন, রক্ত বর্ণ চন্দন। ফুলের নাম জবা, পশ্চিমে রয় কাবা, কাবার ঘরে 6 কুঠুরি। পরী খিলখিল করে হেসে উঠল। চাঁদ শাহ ফকিরের মন্ত্রে গন্ডগোল হয়ে গেল। দেহবন্ধন মন্ত্র দীর্ঘ মন্ত্র, একবার আওলা লেগে গেলে গোড়া থেকে পড়তে হবে। চাঁদ শাহ ফকির, বিড়বিড় করে কি পড়ছেন? মন্ত্র? জি। কি মন্ত্র? দেহবন্ধন? হ। মন্ত্রতন্ত্র বলে কিছু আছে? জি না। তাহলে পড়ছেন কেন? আপনি কে? একবার তো বললাম, আবার বলতে হবে? আমি পড়ি। ও আচ্ছা। আমি আপনার বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, আপনার চোখের পানি দেখে নেমে এলাম। কাঁদছিলেন কেন? চাঁদ শাহ চুপ করে রইল। বলবেই বা কি? বলার মতো কোনো কথা কি আর আছে? শুনুন চাঁদ শাহ, আমার হাতে এক্কেবারে সময় নেই, আমি এক্ষুনি চলে যাব। তবে নেমেছি যখন, তখন আপনার একটা ইচ্ছা পূরণ করব। বলুন কি চান? যা চান তাই পাবেন, তবে একটা মাত্র জিনিস। বলে ফেলুন। 1 কলসি সোনার মোহর দিলে হবে? 1 কলসির জায়গায় 7 কলসিও দিতে পারি, তবে ধন দৌলত বেশি হলেও সমস্যা হয়। দেব 1 কলসি মোহর? জি জি না। ধন দৌলত চান না? তাহলে কি চান? সম্মান? লোকজন আপনাকে দেখেই সালাম করবে? যত বড় মানুষই হোক আপনাকে দেখে উঠে দাঁড়াবে? জি না। বাকি রইল কি? ক্ষমতা? ক্ষমতাও খুব ভালো জিনিস। ধন দৌলত সম্মানের চেয়ে ক্ষমতা অনেক মধুর। ক্ষমতা চান? জি না। আপনি আপনি ফুল বানুরে ভালো কইরা দেন। উদ্ভট কথা বলেন কিভাবে? ফুলবানুরে আমি ভালো করব কিভাবে? আমি কি ডাক্তার? মেডিকেল কলেজে ডিগ্রি আছে আমার? আপনাকে বুদ্ধিমান লোক বলে ভেবেছিলাম, এখন তো দেখছি আপনি বোকা, মহা বোকা। ফুলবানু যে দজ্জাল, ভালো হয়ে গেলে আপনাকে তো কোচলে ফেলবে। কসলাইলেও ক্ষতি নাই। কচলালেও ক্ষতি নেই? তাহলে তো ভালো করে দিতেই হয়। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি ভালো করে। যান, ঘরে যান, ঘরে গিয়ে দেখুন। আর আমি বিদায় হচ্ছি। পাখির ডানা ঝাপটানোর মতো শব্দ হলো। হতভম্ব চাঁদ শাহ ফকিরের চোখের সামনে পরী আকাশে উঠে গেল। পরী চলে গেলেও তার গায়ের গন্ধ এখনো রয়ে গেছে। ঘরের ভেতর থেকে ফুলবানু ডাকলো, এই যে ফকির সাহেব, শুইন না যান। চাঁদ শাহ ঘরে ঢুকে দেখে ফুলবানু খাটে বসে আছে, তার মুখটা হাসি হাসি। চাঁদ শাহকে দেখে সে খানিকটা লজ্জা মাখা গলায় বলল, বুকের ব্যথাটা হঠাৎ কইরা সইলা গেছে। বলো কি? হ, শরীরটাও ভালো ঠেকতেছে। দেখেন না, নিজে নিজে উঠা বসছি। পিয়াস লাগছে, 1 গ্লাস পানি দেন তো। চাঁদ শাহ অতি দ্রুত পানি নিয়ে এলো। ফুলবানু
তৃপ্তির সঙ্গে গ্লাস শেষ করে বলল, হঠাৎ শরীরটা এমন ভালো ঠেকতেছে কেন, কিছুই বুঝলাম না। চাঁদ শাহ বলল, ঘটনাটা তোমারে বলি, বড়ই চমকপ্রদ ইতিহাস। হয়েছে কি, ছাতিম গাছের নিচে বইসা ছিলাম, হঠাৎ দেখি চোখের সামনে এক পরী, বড় সৌন্দর্য চেহারা, বড় বিউটি। চোখের সামনে কি দেখলে? পড়ি? হ, পরী। আবার শুরু করছেন? আবার? চাঁদ শাহ চুপ করে গেল। এমন সুন্দর একটা গন্ধ, এমন এক চমকপ্রদ ইতিহাস, কিন্তু সে তার স্ত্রীকে বলতে পারবে না, কোনোদিনই বলতে পারবে না। এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি বা হতে পারে? ফুলবানু খাট থেকে নেমেছে। সে হেঁটে হেঁটে দরজা পর্যন্ত গেল। তার বিস্ময় সীমা নেই। দীর্ঘ 5 বছর পর সে নিজে হেঁটে দরজা পর্যন্ত গিয়েছে। ফুলবানু দরজা ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণপক্ষের মরা জ্যোৎস্নাও তার কাছে অপূর্ব লাগছে। ফুলবানু মুগ্ধ গলায় বলল, জংলা কি ফুল জানি ফুটছে, কি গন্ধ! ফুলের গন্ধের রহস্যের চমকপ্রদ ইতিহাস চাঁদ শাহ ফকির জানে, কিন্তু তার বলার উপায় নেই। সেও এসে স্ত্রীর পাশে দাঁড়ালো। হুমায়ুন আহমেদ জন্ম 13 নভেম্বর 1948 এবং মৃত্যু 19 জুলাই 2012 সালে। ছিলেন স্বাধীন বাংলাদেশের অন্যতম সেরা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার। তিনি দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করেছেন। তার সাহিত্যযাত্রা শুরু হয় প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়ে, যা 1972 সালে প্রকাশিত হয়। তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলো হল ভবঘুরে হিমু এবং যুক্তিবাদী মনস্তত্ত্ববিদ মিসির আলী। সহজ সাবলীল ভাষা, জীবনের গভীর দর্শন এবং গ্রাম ও শহরের মানুষের মনস্তত্ত্বকে অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তোলাই ছিল তার বিশাল জনপ্রিয়তার মূল কারণ। হুমায়ুন আহমেদ শুধু মধ্যবিত্ত জীবনের চিত্রকর ছিলেন না, তিনি বহু চমৎকার ভৌতিক গল্পও লিখেছেন। তার ভৌতিক গল্পগুলো অন্যান্য লেখকের থেকে বেশ আলাদা। এখানে ভয়ের পাশাপাশি থাকে এক ধরনের কৌতুক, মানবিকতা এবং কখনো কখনো যুক্তির দ্বন্দ্ব। তার জনপ্রিয় ভৌতিক সংকলনগুলির মধ্যে অন্যতম হল ভূতেরা সব কই, সেরা ভূতের গল্প, এবং তার একাধিক উপন্যাসেও ভৌতিক উপাদান পাওয়া যায়। হুমায়ুন আহমেদ কেবল সাহিত্য জগতেই নয়, বরং নাটক এবং চলচ্চিত্র নির্মাণেও ব্যাপক সফল হয়েছিলেন। তার নির্মিত চলচ্চিত্রের নাম আগুনের পরশমণি। তার জীবন ও সাহিত্যকর্ম তাকে বাংলা ভাষাভাষী মানুষের কাছে এক সাংস্কৃতিক কিংবদন্তি হিসেবে অমর করে রেখেছে। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি হুমায়ুন আহমেদের গল্প সংকলন অদ্ভুত সব গল্প থেকে। গল্পটিতে লেখক ভৌতিক আবহ নির্মাণের জন্য তন্ত্রমন্ত্রের প্রসঙ্গ এনেছেন। এই ধরনের কুসংস্কারকে 32.5 ভাজা সমর্থন বা প্রচার করে না। আশা করি শ্রোতারা গল্পের রসাস্বাদনের জন্য গল্পটি উপভোগ করবেন। 32.5 ভাজার আজকের নিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি সাবস্ক্রাইব করেছেন 32.5 ভাজা। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ।
ভালো থাকবেন।